ওয়ালের ওখানে নাকি শোল্ডার দুইটাতে রেড কালার দিয়ে দিলে বাংলাদেশ গেছে। ওকে, সবাই তোমাদের লেকচার কপি বের করে ফেলো। আজকে আমাদের চ্যাপ্টার 22 এর লাস্ট লেকচার, যে আমরা আলফা বেটা গামা এইসব নিয়ে ডিসকাস অলরেডি করে ফেলছি ডিটেইলসে। তো এইগুলার এখন আয়োনাইজিং এন্ড পেনিট্রেটিং পাওয়ার রিলেটেড ডিসকাশন করব। অলরাইট, হ্যাঁ নিউট্রন রেডিয়েশন নিয়ে বলবো। এটা তেমন বড় কিছু না, ওইটা জাস্ট সিম্পলি তোমার নিউট্রন বেশি থাকলে পরে ইদার তো সে বেটা মাইনাস ডিকে করতে পারে, ওইটা একটা ওয়ে। আর একটা কি, সে সিম্পলি একটা নিউট্রনই ছেড়ে দেয়, যে নিউক্লিয়াস থেকে একটা নিউট্রন বের করে দেয়। বুঝছো? ওকে, তো এখন আমরা লাস্ট ক্লাসে একটু ফোটন রিলেটেড ডিসকাশন করতে যে কি করছিলাম, উই ডিসকাসড অ্যাবাউট গ্রিন হাউস ইফেক্ট। যে গ্রিন হাউস ইফেক্টের ব্যাপারটা কেমন, কি কিছু কি কাজ করতেছে? আচ্ছা, ওকে। এইটাই তো যেটা কি বলছি, যে ইনফ্রারেড ওয়েভ অ্যাবজর্ব করার তাদের কি থাকে, একটা টেন্ডেন্সি থাকে, যে প্রত্যেকটা বন্ডের স্পেসিফিক কি আছে, ওয়েভলেন্থ অ্যাবজর্বিং একটা রেঞ্জ আছে, যে সে এত ওয়েভলেন্থ গুলাকে কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তো ওই জিনিসটাই বুঝছো, যে কার্বন অক্সিজেন ডাবল বন্ডের যে ফ্রিকোয়েন্সিটা আর ওয়েভলেন্থটা, ওই ওয়েভলেন্থটা আমাদের কি হয়, ওই লং ওয়েভলেন্থ ইনফ্রারেড এর সাথে মিলে যায়, তো এর জন্য তাদেরকে অ্যাবজর্ব করতে পারে। বুঝছো? এই ওর যে প্রপার্টিটা, মানে যে ওয়েভলেন্থটা অ্যাবজর্ব করতে পারে, এটা মানে ও অ্যাবজর্ব করতে পারে না কেন? মানে ও কি অ্যাবজর্ব করবে না? প্রত্যেকটা জিনিসেরই ন্যাচারাল একটা ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে? রেজোন্যান্স নামের একটা জিনিস হয়। এই জিনিসটা কি, তোমার প্রত্যেকটা জিনিসের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। তুমি যদি একটা অবজেক্টকে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করো, তো তখন সে কি করবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে। যে এরকম কখনো দেখছো যে অপেরা সিঙ্গাররা যে চিল্লায় চিল্লায় যে গ্লাস ফাটায় দেয়, তো এখন এই গ্লাসটা কেমনে ফাটায়? বিকজ তারা তাদের অপেরা সিঙ্গারদের ভয়েসের ফ্রিকোয়েন্সি কিন্তু তারা অনেক চেঞ্জ করতে পারে, বাড়াইতে পারে, কমাইতে পারে। সো হোয়াট দে ডু, তারা এরকম চিল্লা 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 দেখে যে গ্লাস কখন ভাইব্রেট করা শুরু করে, তো তখন তারা কি বুঝে গেছে, তাদের ভয়েসের ফ্রিকোয়েন্সিটা ওই গ্লাসের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলে গেছে। ওকে, তো তাহলে তারা এখন ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে যদি কি করতে থাকে, চিল্লাইতে থাকে, তো তখন হোয়াট উইল হ্যাপেন, দ্য গ্লাস উইল গেইন মোর এন্ড মোর এনার্জি। তো তখন আরো বেশি অ্যামপ্লিটিউডে কি করবে, অসিলেট করবে। এন্ড ইভেন্চুয়ালি প্রত্যেকটা জিনিসের একটা স্ট্রেংথ আছে না, দেন এক সময় ওই অ্যামপ্লিটিউডে অসিলেট করতে করতে এটা নিতে না পেরে তখন কি হয়, এটা ভেঙে যায়। বুঝছো? তো এই আপনি যে গত ক্লাসে বলছিলেন যে আমরা ওয়েভ, হ্যাঁ ওই মানে ওইটার কারণে আমাদের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, হ্যাঁ, আমরাও অসিলেট করি। প্রত্যেকটা জিনিসের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। এরকম আগে কিন্তু আর্মিদের, এখন কিন্তু আর্মিদের ব্রিজের উপরে মার্চ করা নিষেধ। ওরা অলওয়েজ মার্চিং এ থাকে না, আর্মিদের কিন্তু ব্রিজের উপরে মার্চ করা নিষেধ। কেন? বিকজ কয়েকটা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে, দে ওয়ার মার্চিং অন দা ব্রিজ, এন্ড ব্রিজের কি আছে, একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। তো তাদের মার্চিং ফ্রিকোয়েন্সিটা কি হয়েছে, ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলে ব্রিজ এরকম পুরো এত বড় একটা স্ট্রাকচার, হিউজ একটা ওয়েভের মতো কি করতেছে, অসিলেট করা শুরু করছে। কিন্তু আর্মির কমান্ডার সে ছিল পাগল একটা, বলে যে মার্চ করতে থাকো, মার্চিং থামানো যাবে না। তো মার্চ করতে 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 ব্রিজ ভেঙে তার পড়ে গেছে। বুঝছো? তো এরকম এই জিনিসগুলো হলো তোমার রেজোন্যান্সের কাজ।
কে বুঝে নাই? কেউ কিছু বলতেছো? আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো, সো আমরা ফোটন নিয়ে ডিসকাস করছিলাম বিকজ আমাদের গামা রেডিয়েশন যেটা, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে সে কিভাবে করে তার এনার্জিটা ক্যারি করে, আর তার এনার্জি ক্যারিয়ার হিসেবে কে কাজ করে? এই ফোটন। যে ফোটন বেসিক্যালি হলো একটা কুরিয়ার সার্ভিসের মতো, যে এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি ট্রান্সফার করে নিয়ে যায়। কার জন্য? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভদের জন্য। ঠিক আছে, ওকে। তো এখন গামা কিভাবে আয়নাইজেশন করে? আমি তো বলছিলাম যে একটা ওয়েভের কোনো ম্যাসও নাই, কোনো চার্জও নাই, তো তাহলে পরে ইট in no way should have been able to do any sort of ionization। কিন্তু সে আয়নাইজেশন করে কেমনে? এটা একটা বড় কোশ্চেন না? যে গামা রেডিয়েশনে তার কোনো ম্যাস নাই, তার কোনো চার্জ নাই, তাইলে পরেও সে কি করতে পারে? আয়নাইজেশন কজ করাতে পারে। তো এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক থাকবে বের করা। ঠিক আছে, ফার্স্ট এই জিনিসটা লিখে রাখো যে হাউ গামা রেডিয়েশন ক্যান কজ আয়নাইজেশন ইভেন দো, দাঁড়ান কোশ্চেনটা লিখে দেই, how gamma can cause ionization even though it has no mass or charge। তার কোনো ম্যাসও নাই, তার কোনো চার্জও নাই, তাইলে পরেও সে কি করতে পারে? অল্প হলেও আয়নাইজেশন কজ করতে পারে। বাট হাউ? এই জিনিসটা তোমরা খুঁজে বের করবা। দাঁড়াও এক মিনিট। ওকে, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা অ্যানসারটা খুঁজে বের করবে, ইন্টারনেটে পাবা, বাট ওইটার এক্সপ্লেনেশনটা ভালো মতো দেখবা কি হয়, দেন ওইটা আমরা সামনের ক্লাসে ডিসকাস করবো। এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এমনিতেই সামনের ক্লাসের শুরুতে এটা নিয়ে অল্প কথা বলবো। এটা ইম্পর্টেন্ট না, জাস্ট এমনিতে জানার জন্য আর কি, এর জন্য তোমাদেরকে একটু কাজ দিয়েছি, খুঁজে বের করবা। ওকে, তো এখন আমাদের মেইন যে কম্প্যারিজনটা, আরেকটা জিনিস বাকি ছিল কি? নিউট্রন রেডিয়েশন। আলফা বেটার মধ্যে বেটা মাইনাস, বেটা প্লাস আর গামা, এরা সবাই কি আয়োনাইজিং রেডিয়েশন। কিন্তু নিউট্রন কি? সে একটা রেডিয়েশন, যে রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল তাকে রিলিজ করে, কিন্তু সে কি করে না? কোনো আয়োনাইজেশন কজ করায় না। বুঝছো? সে নিজে কোনো কি করে না? আয়োনাইজেশন কজ করায় না। তো এর জন্য সে কি না? আয়োনাইজিং রেডিয়েশনের ফ্যামিলির মধ্যে নাই। তো এর জন্য কি এইগুলাকে আয়োনাইজিং রেডিয়েশন বলা হয়। নিউট্রনকে কি বলা হয়? শুধু রেডিয়েশন। বলো। গামা রেডিয়েশন কি ভ্যাকুয়াম দিয়ে ট্রাভেল করতে পারে? এই জায়গায় কি খালি গামা রেডিয়েশন ভ্যাকুয়াম দিয়ে ট্রাভেল? হ্যাঁ, আচ্ছা। তো তাহলে এই নিউট্রন রেডিয়েশন সে কি না? সে আয়োনাইজিং না। তো তাহলে পরে নিউট্রন রেডিয়েশন আসলে জিনিসটা কি? নিউট্রন রেডিয়েশনের ওইটা যদি আমরা দেখি, নিউট্রন রেডিয়েশন, তো এখন এটা আমাদের তেমন কিছু লেখার নাই, যে সিম্পলি হোয়াট উইল হ্যাপেন, একটা নিউক্লিয়াসে এক্সেস নাম্বার অফ নিউট্রন থাকলে পরে সে কি করবে? একটা নিউট্রন এরকম মনে করো ছেড়ে দিল, ওই তো তখন একটা ছাড়বে আর একটা ছাড়বে, আর একসাথে দুইটা ছাড়বে, এটা ছাড়তেই পারে। বুঝছো? সো সিম্পলি হোয়াট ইট উইল ডু, যে তার এক্সেস নিউট্রন আছে, তার নিউট্রন কমাইতে হবে, তো সে কি করে? নিউট্রন ছেড়ে দেয়। তো এই জিনিসটাকে কি বলা হয়? নিউট্রন রেডিয়েশন। দেখো নিউট্রনের তো কোনো চার্জ নাই, আছে? তো নিউট্রনের যেহেতু কোনো চার্জ নাই, সে আয়োনাইজেশন করাইতে পারে না। তো এখনই কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা চলে আসতো, তো তাহলে পরে গামার সময় কেন বলছো যে গামা আয়োনাইজেশন করাইতে পারে? এটাই তোমাদের একটা কোয়েশ্চেন হয়ে যাওয়ার কথা না, যে নিউট্রনের জন্য আমি লজিক কি দিতেছি? নিউট্রনের জন্য লজিক দিতেছি যে নিউট্রনের কোনো চার্জ নাই, তো যার কোনো চার্জ নাই সে কি করতে পারবে না? আয়োনাইজেশন কজ করাইতে পারবে না। তো এখনই তোমায় একটু আগের কোয়েশ্চেনের মধ্যে চলে যাবে, কি গামারও তো চার্জ নাই, তো তাহলে সে কিভাবে আয়োনাইজেশন করে? তো এটা একটা বড় কোয়েশ্চেন না? তো এই জিনিসটা খুঁজে বের করবা ফার্স্টে তোমরা। তো নিউট্রনের জন্য কি? নিউট্রন ইজ নিউট্রাল, তাই না? নিউট্রনের নিজের কোনো চার্জ নাই, তো তার মানে
সে কি করে না, অন্য কাউকে আয়োনাইজ করে না, কিন্তু সে আরেকটা খারাপ কাজ করে। কি খারাপ কাজ করে? সে, তার যেহেতু কোনো চার্জ নাই, তো এখন মনে করো অন্য একটা নিউক্লিয়াস ছিল, সে স্টেবল, তো এই নিউট্রনটা, তার তো কোনো চার্জ নাই, তো নিউক্লিয়াসের কাছে আসলে তাকে কি অ্যাট্রাক্ট বা রিপেল কিছু করতে পারবে? নিউট্রনটাকে কোনো আনচার্জ পার্টিকেলকে তো কোনো চার্জ পার্টিকেল ফোর্স এক্সার্ট করতে পারবে না। তো নিউট্রন এসে 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 কি করলো? এই নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেল। নিউক্লিয়াসটা নিজে তখন কি ছিল? স্টেবল ছিল। এখন সে নিজে এসে কি হয়ে গেল? ওই স্টেবল থাকা নিউক্লিয়াসটারে আনস্টেবল বানাই দিছে। তো এখন ওই আনস্টেবল নিউক্লিয়াসটা তখন কি করবে? রেডিয়েশন রিলিজ করবে। অর স্যার, আমাদের যদি এরকম দুইটা নিউট্রন একই সময় আমরা কোলাইড করে এলাম মানে অপোজিট ডিরেকশন থেকে, তাহলে কি ওইটা আরেকটা নতুন নিউক্লিয়াস ফর্ম করবে নাকি? নিউক্লিয়াস ফর্ম করার জন্য তো মিনিমাম তোমার একটা প্রোটন লাগবেই, ঠিক আছে? তো এটা হবে না। তো এখন এখানের মধ্যে কি বলতেছে যে একটা নিউট্রন রিলিজ করলো, যে একটা নিউট্রন রেডিয়েশন হিসেবে কি করলো? একটা নিউট্রন রিলিজ করলো। সো এই নিউট্রন যে 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 কি করলো? একটা স্টেবল থাকা নিউক্লিয়াসের ভিতরে ঢুকলো। তো এখন স্টেবল থাকা নিউক্লিয়াস কেন স্টেবল ছিল? বিকজ তার প্রোটন আর নিউট্রন নাম্বার সুন্দর মতো আছে। এখন এই এক্সট্রা যে নিউট্রনটা আসলো, এখন তাকে কি বানাই দিল? সে আনস্টেবল বানাই দিল। তো তাকে যে আনস্টেবল বানাই দিল, এখন তার থেকে কি আসবে? আবার আলফা বেটা এইসব টাইপের কিছু আসতে পারে। তো তার মানে সে ডিরেক্টলি আয়োনাইজেশন করায় না, কিন্তু সে আরেকজনকে যে কি বানায় দেয়? আনস্টেবল বানায় দেয়। বুঝতে পারছো ব্যাপারটা? এটা আমাদের ইয়ের উপরে ডিপেন্ড করে। সবচেয়ে বেশি আলফা নরমালি বেশি থাকে, যে অ্যাটমিক নাম্বার 83 এর বেশি সবগুলাই হলো তোমার আলফা রেডিয়েশন এমিট করে। তো ওইটা একদম ফিক্স। আচ্ছা ভাইয়া, গামার ওই যে চার্জ ছাড়াও আয়নাইজ করতে পারে, এটার জন্য এখন বলতে পারবো বলো। একটা ধরো পসিবল রিজন? গামা তো মানে ওটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো ওর তো ওই যে লাস্টের দিকে স্পেকট্রামে, তো ও যখন যায়, মানে ও যখন মানে চলতে থাকে, এরপর ওই ওয়েভের তো ফোটন আছে, ফোটন এনার্জি ক্যারি করে। তো ওই এনার্জি যখন একটা অ্যাটম স্ট্রাইক করে, অ্যাটমটা যদি ওই এনার্জির সাথে কন্ট্যাক্টে আসে, ওই এনার্জির কারণে ওই ইলেকট্রন গুলো হয়তো ভাইব্রেট করে, এরপর এত ভাইব্রেট করে যে ইলেকট্রন বের হয়ে যায়। এইটা হইতে পারে, কিন্তু এইটা রিজন না, ঠিক আছে? ভালো চিন্তা করছো, দিস কুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য রিজনস, কিন্তু এটা না। বাট তোমার অ্যান্সার প্রায় কাছাকাছি আসছিল, বুঝছো? তো এটা নিয়ে চিন্তা করো, ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবা। ওকে, সো এখন আমরা নিউট্রন রেডিয়েশনের ব্যাপারটা দেখি। কি বলতেছে? Neutrons are emitted by radioactive material. They have roughly the same mass as a proton but have no electric charge. তাদের কি নাই? কোনো চার্জ নাই। The symbol used for a neutron in radioactive decay is this, যে নিউট্রন তার mass number হলো 1, তার কোনো চার্জ নাই, তো তাহলে অ্যাটমিক নাম্বার কি? 0। তো এখন if a neutron is emitted by a nucleus, তার কি হবে? mass number বাড়বে নাকি কমবে? যে একটা নিউক্লিয়াস থেকে নিউট্রন বের করে দিল, ওই নিউক্লিয়াসে একটা নিউট্রন নাম্বার কমে গেল। তো নিউট্রন নাম্বার কমে যাওয়া মানে কি? ম্যাস নাম্বার কমে যাওয়া। কিন্তু অ্যাটমিক নাম্বার কি কমবে? অ্যাটমিক নাম্বার যা ছিল তাই থাকবে। তো বলতেছে ইটস ম্যাস নাম্বার এ গোজ বাই 1 বাট দ্য অ্যাটমিক নাম্বার জেড ইজ আনচেঞ্জ। তো এটা নরমাল একটা ব্যাপার, যে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে এক্স নাম্বার অফ প্রোটন এন্ড ওয়াই নাম্বার অফ নিউট্রন আছে। এখন প্রোটন যতগুলো ছিল ততগুলি ওখানে থেকেই গেছে, জাস্ট একটা নিউট্রন কি হয়ে গেল? বের হয়ে গেল। তো তাহলে পরে নিউট্রন, নতুন নিউট্রন নাম্বার কত? আগে যতগুলো নিউট্রন ছিল এর থেকে একটা কম আছে, একদম বাচ্চাদের মতো ম্যাথ। আর যেই নিউক্লিয়াসটা নতুন আর একটা নিউক্লিয়াসে যে নিউট্রনটা ঢুকবে না, তো নতুন আর একটা নিউক্লিয়াসের ভিতরে যে নিউট্রনটা গেল, ওই নিউক্লিয়াসে কি হয়েছে? একটা নিউট্রন বেড়ে গেল নাকি? তো তাহলে if a neutron is absorbed by nucleus, ওই যে নিউট্রনটা ছাড়ছি না রেডিয়েশন হিসেবে, তো ওই নিউট্রনটাকে যদি অন্য কোনো নিউক্লিয়াস অ্যাবজর্ব করে, তো তার কি হবে? ম্যাস নাম্বার বাড়বে। ইটস ম্যাস নাম্বার গোজ আপ বাই 1 বাট দ্য অ্যাটমিক নাম্বার রিমেইনস আনচেঞ্জ, বিকজ প্রোটন নাম্বারের সাথে এখানে কোনো লেনাদেনা নাই। প্রোটন নাম্বার যেমন ছিল ওরকমই আছে, জাস্ট যে নিউট্রন লুজ করতেছে তার নিউট্রন নাম্বার কমে গেল, মানে ম্যাস নাম্বার কমে গেল। আর যে নিউট্রনটা অ্যাবজর্ব করতেছে তার ম্যাস নাম্বার কি হয়ে গেল? বেড়ে গেল। এখন দেখো কি বলতেছে, কি পয়েন্টটার মধ্যে আমরা জানিয়ে ডিসকাস করলাম মাত্র।
as neutrons are not electrically charged, they do not cause directly ionization. এই যে they do not directly cause ionization, মানে তারা নিজেরা আয়োনাইজেশন করায় না, তারা কি করায়, আরেকজনকে আনস্টেবল বানায় দেয়, ঠিক আছে। they are absorbed by the nuclei of other atoms and can cause them to become radioactive. যে সে নিজে স্টেবল ছিল, আরেকটা নিউক্লিয়াস একটা সুন্দর মতো ছিল, ওই নিউট্রনটা কি করলো, বাইরে থেকে এসে ওই নিউট্রাল অ্যাটমটাকে বা ওই স্টেবল অ্যাটমটাকে আনস্টেবল বানায় দিচ্ছে, তো তার মানে তাকে কি বানায় দিচ্ছে, রেডিওঅ্যাক্টিভ বানায় দিচ্ছে, বুঝা গেছে। তো বলতেছে the radioactive nuclei formed in this way will then decay by emitting ionizing radiation. তো তার মানে নিউট্রন নিজে আয়নাইজ করায় নাই, কিন্তু সে আরেকটা স্টেবল অ্যাটমকে কি বানায় দিল, আনস্টেবল বানায় দিল। তো তাহলে এটা কি ইনডিরেক্ট আয়োনাইজেশন কজ করাইতেছে, সামথিং লাইক দ্যাট। তো নিউট্রনস আর নট কি বলে আর দ্য অনলি টাইপ অফ রেডিয়েশন টু কজ আদার অ্যাটমস টু বিকাম রেডিওঅ্যাক্টিভ। আলফা কিন্তু অন্য আরেকজনকে রেডিওঅ্যাক্টিভ বানায় না, বেটা অন্য আরেকজনকে রেডিওঅ্যাক্টিভ বানায় না, তারা কি করে, অন্য আরেকজনকে জাস্ট চার্জড বানায় দেয়, আয়োনাইজ করে ফেলে। কিন্তু নিউট্রনই এমন একটা রেডিয়েশন যে কি করে, নিজে অন্যকে আয়োনাইজ করে না, কিন্তু আরেকজনকে কি বানায় দেয়, রেডিওঅ্যাক্টিভ বানায় দেয়, বুঝছো। তো উই শ্যাল সি লেটার ইন চ্যাপ্টার 25 যে নিউট্রনের এই রেডিয়েশনটা আমাদের কাজেও আসে, ইচ্ছা করে আমরা নিউট্রন রেডিয়েশন ছাড়ি একটা রিজনে। তো এটা কি, that neutron radiation plays an important part in the process of fission in the nuclear reactor. যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়ে কিভাবে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করে, তো ওই সময় আমরা দেখব, ওকে। আচ্ছা, সো এখন এই জিনিসটা আমাদের কাজ সামারি। আমরা সামারাইজ করব যে কার আয়োনাইজিং পাওয়ার কেমন, কার পেনিট্রেটিং পাওয়ার কেমন। এখন দেখো ফারিসি, যে একটা আলফা পার্টিকেলকে সবচেয়ে বেশি আয়োনাইজিং আর তার ম্যাস নাম্বারও সবচেয়ে হাই, রাইট। তো একটা আলফা পার্টিকেল তার ম্যাস হলো সবচেয়ে বেশি, তো তার মানে আলফা, বেটা, গামা আর নিউট্রন এদের মধ্যে সবচেয়ে আস্তে আস্তে মুভ করবে কে, আলফা, বিকজ তার ম্যাস সবচেয়ে বেশি। তো আলফার ম্যাস সবচেয়ে বেশি, তো সে কি করে, খুবই আস্তে আস্তে মুভ করে। আর এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি চার্জ কার, আলফার চার্জ হলো +2, বেটা মাইনাসের হলো -1, বেটা প্লাস তো নাই, ওইটা চার্জ ছিল +1 আর কি, বেটা প্লাস নাই, আমরা ওটা ধরবো না। গামার কোনো চার্জ নাই, নিউট্রনের কোনো চার্জ নাই, তো তার মানে আলফার চার্জে কি হাইয়েস্ট, +2। তো চার্জও সবচেয়ে বেশি, তো তার মানে কি তার ইলেকট্রন আরেকজনের কাছ থেকে টেনে নিয়ে আসা টেন্ডেন্সি কি হবে, সবচেয়ে বেশি হবে। তো আলফার চার্জও বেশি, ম্যাসও বেশি, তো তাহলে কি তার আয়োনাইজ করার টেন্ডেন্সি কি থাকবে, সবচেয়ে বেশি থাকবে। আচ্ছা, এখন দেখো তুমি আরেকটা নিউট্রাল অ্যাটম ছিল, তার কাছ থেকে টেনে কি করবা, ইলেকট্রন নিয়ে আসবা। সে কি তোমাকে এমনি দিয়ে দিবে, আরে বড় দাদা আসছে, এর এখন ইলেকট্রন না দিলে পরে এই গুলি করবে, এই করবো, এই করবো, কিছু তো করবে না। তো এখন এখানের মধ্যে কি আলফার কি করতে হবে, তাকে তো ইচ্ছা করে আরেকজন দিয়ে দিবে না, সে নিজে স্টেবল আছে, সে কেন আরেকজনকে তার ইলেকট্রন দিয়ে দিবে। তো আলফার কি করতে হবে, জোর করে নিয়ে নিতে হবে। জোর করে যখন নিতে যাবে তখন কি করবে, এনার্জি খরচ হবে না। তো এই আলফা গুলাকে যে ছাড়তেছে বা বেটা গুলাকে যে ছাড়তেছে, তাদের তো এনার্জি তো আনলিমিটেড না, সারা জীবন তো এনার্জি পাবে না তারা। নিউক্লিয়াস থেকে বেরোইতে সময় জাস্ট এনার্জি নিয়ে বেরোইছিল। তো এখন আলফা যাইতেছে যাইতেছে, একটা নিউট্রাল অ্যাটম পাইলাম, তার কাছ থেকে ইলেকট্রন নিলাম, আবার যাইতেছে, ইলেকট্রন নিলাম। তো এরকম ইলেকট্রন নিতে সময় তার কি করা লাগতেছে, এনার্জি খরচ করতে হইতেছে। তো যে যত বেশি আয়োনাইজেশন কজ করাবে, সে তত বেশি এনার্জি ইউজ আপ করে ফেলতেছে না। তো তার মানে যার আয়োনাইজিং পাওয়ার অনেক বেশি, সে খুবই তাড়াতাড়ি তার এনার্জিটা কি করে ফেলে, খরচ করে ফেলে। আর বেটা পার্টিকেল তার কিন্তু নেচারের মধ্যে কি বলছিলাম, ইট ইজ আ ভেরি ফাস্ট মুভিং ইলেকট্রন। তার চার্জ আছে, নেগেটিভলি চার্জ আছে, ঠিক আছে, চার্জ আছে, কিন্তু সে কি এমন দৌড়ের উপর থাকে যে আশেপাশে অন্য নিউট্রাল পার্টিকেল ছিল, তাদের সাথে এরকম আয়নাইজেশন করার কাজ করতে পারতো, কিন্তু সে কি এত স্পিডে মুভ করে যে তার ইন্টারঅ্যাক্টিং টাইম খুবই কম। যে তুমি যে আরেকজনের কাছ থেকে যে জোর করে নিবা, সে কি করে, বেটা এরকম করে, এই তোর এরকম দে, দিল না, তো এতক্ষণ আর জোর করার সময় না, সে দৌড়ে আরেকজনের কাছে গেছি যা, বুঝছো। কিন্তু আলফা কি করে, সে তো এই মোটকা এমনি আসতেছে যে 8000 টাইমস হেভিয়ার, তাই না, যে বেটার থেকে 8000 টাইমস হেভিয়ার। তো এখন আলফা তো নিজে আসলো,
এত কষ্ট করে আসছে ইলেকট্রন দিবি না দে তেমনি করে নিয়ে তার কি করলো এনার্জি গুলো খরচ করে বলছে দেন ওখানে হাঁপাই গেছে। তো তাহলে কি আলফার কি করতে পারবে না, বেশি দূর যাইতে পারবে না। তো এই জায়গা থেকে আমাদের মেইন ব্যাপারগুলি আসবে যে আয়োনাইজিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার, ঠিক আছে, এটার কম্পারিজন। এখন এখানের মধ্যে দেখো এই যে আলফার আয়োনাইজিং পাওয়ার হলো সবচেয়ে স্ট্রং। তো তাহলে তার রেঞ্জ ইন এয়ার, যে এয়ার দিয়ে সে যাচ্ছে সে কিন্তু বেশি দূর আর আগাইতে পারবে না, বিকজ তার তো স্বভাব ভালো না যে এটাই দেখে ওইটাই তার মন চায় নিয়ে নিতে। তো নিয়ে নিতে চাইলে তখন কি হয়ে যায়, তার টাকা খরচ হয়ে যাবে নাকি। তো তাহলে পরে তার রেঞ্জ খুবই শর্ট, যে এয়ার এ সেন্টিমিটারে, যে মনে করো আমার ওরে ভালো লাগে না, ঠিক আছে, কারণ আমি ওরে আলফা গান দিয়ে গুলি করে মেরে ফেলবো, যে আলফা গান দিয়ে ওরে গুলি করে ও আয়নাইজ হয়ে এরকম মরে যাবে। আমি এখান থেকে গুলি করবো, আমি যদি ফিজিক্স না জানি এখান থেকে যদি গুলি করি ওর কাছ পর্যন্ত আলফা যেতে পারবে? এই সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করলেই আলফা শেষ, ঠিক আছে। তো আমি গুলি করলাম, এই গুলি করতেছে আর মরে না কেন, আরে কি ওর কি স্পেশাল কোনো পাওয়ার আছে? ঠিক আছে, কি আছে, অনেক আছে, অনেক কাজে ইউজ করা হয়। তো তাহলে এই আলফা দিয়ে কি করা যায়, এরকম শর্ট রেঞ্জের কাজ করা যায়, বুঝছো? আচ্ছা, তো তাহলে যে অনেক তাড়াতাড়ি তার এনার্জি ইউজ করে ফেলবে সে কি এত বেশি পেনিট্রেট করতে পারবে? যে কোন একটা কিছুর ভিতরে তুমি শুট করলা, সে একটু যায় কি করলো, সে তো অনেক তাড়াতাড়ি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আশেপাশে কি আছে এইসব তাকায় তাকায় দেখতে থাকে, এরপরে কি তার সময় চলে যায়। তো এর জন্য তার পেনিট্রেটিং পাওয়ারটা কি থাকে, কম। তো যে সবচেয়ে বেশি আয়োনাইজিং তার পেনিট্রেটিং পাওয়ার কম, তার রেঞ্জ ইন এয়ার এটাও কম। তো এর জন্য আলফাকে জাস্ট একটা পিস অফ পেপার, ঠিক আছে, জাস্ট একটা পিস অফ পেপার দিয়ে আটকায় ফেলা যায়। যে আলফা এরকম শুট করলাম, যে মনে করো আমি ফিজিক্স পারি, তখন ওর একদম কাছে যায়, 5 সেন্টিমিটার কাছে যায় একটা শুট করছে, তো জাস্ট কি করবে, একটা টিস্যু পেপার নাহলে একটা পেজ নিয়ে এমনি করে ধরলেই আর আলফা ওর গায়ে পৌঁছাইতে পারবে না, বুঝছো? তো তাহলে আলফা ইলেকট্রন লুজ করবো, তো ইলেকট্রন নাই, ও তো দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন দিয়ে বানানো, বুঝছো? তো তাহলে এটার ওর যে পেনিট্রেটিং পাওয়ার, এটাও কি ওই যে গতকালকে যে ওয়েভলেন্থের সাথে, হ্যাঁ, এনার্জি ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, তার ওয়েভলেন্থ আবার এইটাও ওরকম আছে, এইটাও ওরকম আছে, বাট ওইটা ওই যে আমাদের ওয়েভলেন্থ আর আরো একটা ফর্মুলা আছে, ওটা তোমরা বড় হলে পড়বা, ওটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ, বুঝছো? আচ্ছা, তো তাহলে আলফা রেডিয়েশনকে কি দিয়ে থামায় ফেলা যায়, একটা পেপার দিয়ে থামায় ফেলা যায়, ওকে। এরপর হলো বেটা। তো এখন বেটা কি, সে একটু দৌড়ের উপর থাকে, তো আয়োনাইজিং পাওয়ার আছে নাই এমন না, তার যেহেতু চার্জ আছে, তো তার মানে সে আর একজনকে ডিস্টার্ব তো করবে, কিন্তু আলফা থেকে কম। তো আলফার আয়োনাইজিং পাওয়ার অনেক স্ট্রং, বেটারটা কি মডারেট। তো মডারেট ওয়েতে যদি সে আয়োনাইজ করে, তো তার মানে কি তার মধ্যে এনার্জিটা বেশিক্ষণ ধরে থাকবে, যে সে তাও একটু কি করে কন্ট্রোল করে তার এনার্জিটা ইউজ করে। তো তার মানে আলফা যত তাড়াতাড়ি তার এনার্জি ইউজ করে ফেলতেছে, বেটা ইউজ করতেছে কিন্তু কি আস্তে আস্তে। তো তাহলে বেটা কি করতে পারবে, আলফার থেকে আর একটু বেশি পেনিট্রেট করতে পারবে, এর মানে আলফার থেকে একটু গ্রেটার ডিস্টেন্স দূরে যেতে পারবে। কিন্তু বেটা পার্টিকেলকে কি দিয়ে থামায় ফেলা যায়, থিন শীট অফ অ্যালুমিনিয়াম, যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল ধরলা, তো তাহলে পরে বেটা পার্টিকেল কি করতে পারবে না, ওই অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতর দিয়ে আর যাইতে পারবে না, ওকে। এন্ড ফাইনালি গামা, তার আয়োনাইজেশন কেমনে করে এটাই তো আমরা জানি না, তার কোনো চার্জই নাই, তাইলে পরে সে আয়োনাইজিং করতে পারে, কেন পারে ওইটা আমরা বলবো, কিন্তু তার আয়োনাইজিং পাওয়ারটা খুবই খুবই উইক, ঠিক আছে। গামা রেডিয়েশন ভেরি উইক ইন আয়োনাইজেশন। তো তার মানে কি, তার এনার্জিটা বলতে গেলে সে খরচই করে না, সে তার নিজের মধ্যে এনার্জিটা কি করে রাখতেছে, ধরে রাখতেছে। তো নিজের মধ্যে যদি এনার্জিটা ধরে রাখে, তো তখন কি হবে, সে অনেক দূর পর্যন্ত যাইতে পারে। এই যে ইন এয়ার সে ভার্চুয়ালি ইনফিনিট ডিস্টেন্স যাইতে পারে, তাকে আটকানোর কেউ নাই, বুঝছো? সে এত ইজিলি ডিস্ট্রাক্ট হয় না আর কি। তো তাহলে তার পেনিট্রেটিং পাওয়ার কি হবে, অনেক স্ট্রং। যে কালকে আমরা দেখছিলাম ওয়েভলেন্থ যত ছোট হয় পেনিট্রেটিং পাওয়ার তত বেশি থাকে। তো তাকে থামানোর জন্য কি লাগে, অনেক ঠিক একটা শীট অফ লেড দরকার,
যে লেড হলো সবচেয়ে ডেন্সেস্ট ম্যাটেরিয়াল, তো এই লেডের ভিতর দিয়েও কি সে ফিউ সেন্টিমিটারস অফ ফিউ মিটারস অফ লেড পর্যন্ত সে পেনিট্রেট করে চলে যেতে পারে। বুঝতে পারছো? ইয়া মানে কি গামা ওয়েভসের চেয়ে ছোট ওয়েভস নাই, গামাই সবচেয়ে ছোট। আচ্ছা, তো তাহলে এই হলো আমাদের ফার্স্ট অফ অল সামারিটা, যে কোন রেডিয়েশনের আয়নাইজিং পাওয়ার কেমন, কোন রেডিয়েশনে পেনিট্রেটিং পাওয়ার কেমন। এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই টেবিলটা সবাই মাথায় রাখা লাগবে। ওকে, তো এরপরে আমাদের প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশন। এই প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে কি বলতেছে দেখো, investigate the penetrating powers of different kinds of radiation. So কি করতেছে, এই যে আমাদের টিউবটা, এই যে কি বলছে জিএম টিউব, এইটার ওয়ার্কিং মেকানিজম আমরা পরের চ্যাপ্টারে পড়ব। হ্যাঁ, এই ওয়ার্কিং মেকানিজম পরের চ্যাপ্টারে পড়ব, ঠিক আছে, কিন্তু এইটা দিয়ে জাস্ট এতটুকু মাথায় রাখো ফর নাও, যে জিএম টিউব দিয়ে কি করা যায়, আয়নাইজিং রেডিয়েশনের ভ্যালু মাপা যায়, যে আয়নাইজিং রেডিয়েশনের ভ্যালু বেশি আছে নাকি কম আছে এটা মাপা যায়। ওকে, হ্যাঁ, গাইগার মুলার টিউব এটা। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এই হলো আমাদের রেডিয়েটিভ সোর্স। তো এই সোর্স থেকে কি হবে, ডিটেক্টরের কাছে আমরা রেডিয়েশন পাঠাবো। ওকে, তো সোর্স থেকে ডিটেক্টরের কাছে রেডিয়েশন যাচ্ছে, মাঝে কোনো অবস্টেকেল নাই। ওকে, মাঝে কোনো অবস্টেকেল নাই, সোর্স থেকে ডিটেক্টর পর্যন্ত কি হইতেছে, রেডিয়েশনটা যাইতেছে। চোখে তো আর দেখতে পারবো না, আমরা রিডিং দেখে বুঝতেছি যে রেডিয়েশন ঢুকতেছে, জিএম টিউবের ভিতরে কি হইতেছে, রেডিয়েশন আসতেছে। এখন আমরা বের করতে চাই যে কোনটা কোন রেডিয়েশন। ওকে, তো এখন মনে করো কি করলাম, মাঝে একটা শীট অফ পেপার রাখলাম। তো এখন পেপার রাখাতে যদি আমরা দেখি যে ডিটেক্টরের রিডিং কি হয়েছে, কমে গেছে, এর মানে কি এই রেডিয়েশন গুলোর মধ্যে আলফা আছে। তো আলফাকে থামাইতে পারে কে, পেপার। পেপারকে তো বেটা আর গামা তো ঠিকই পেপারের ভিতর দিয়ে যাইতে পারবে। তো তার মানে পেপার দেওয়াতে যদি কোনো চেঞ্জ আসে, তো তার মানে ওখানের মধ্যে কি ছিল, আলফা ছিল। বুঝা গেছে? এই জিএম টিউবটা কি 5 সেন্টিমিটার দূরে ওই জিনিসটা থেকে? ওই চার, বেশি দূরে তো এমনি যাবে না ওইটাই। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, কাজটা কি ফাহাদ, পিছনে দুষ্টামি করো না। এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে খেয়াল করো, যে তোমার এই সোর্স থেকে ডিটেক্টর পর্যন্ত প্রথমে মাঝে কি রাখি নাই, কোনো অবস্টেকেল রাখি নাই, যে মাঝে এই যে পেপার, অ্যালুমিনিয়াম আর লেড শিট এইটা মনে করো নাই। তো এখন ডিটেক্টর থেকে কি করতেছে, সুন্দর মতো জিএম টিউবে যাইতে পারতেছে। তো তখন জিএম টিউবে রিডিং দেখতেছে। এখন আমরা একটা একটা করে অবস্টেকেল দিয়ে টেস্ট করব যে কোন টাইপের রেডিয়েশন আসলে সোর্স থেকে ছাড়া হচ্ছে। প্রথমে পেপার দিলাম, পেপার দেওয়াতে যদি কোনো চেঞ্জ পাই, তো এর থেকে বুঝতে পারবো যে এই রেডিয়েশন গুলোর মধ্যে আলফা প্রেজেন্ট আছে। এর জন্যই কি হয়েছে, পেপার দেওয়াতে কোনো একটা চেঞ্জ আসছে। যদি আমরা পেপার দেওয়ার পরেও দেখি যে রিডিং আগের মতনই আছে, এর মানেটা কি, এর মানে হলো এই রেডিয়েশন গুলোর মধ্যে আলফা নাই, বিকজ পেপার দেওয়াতে কি হয় নাই, ইট রিমেইনড আনফেজড, তাই না? যে তোমার বেটা এন্ড গামা কি করবে, এটার ভিতর দিয়ে পেনিট্রেট করে চলে যাবে। বাইরে পারভেজ ভাইকে বলে এরা রেখে দিতে। আচ্ছা, তো এরপরে পেপার দিয়ে যদি কোনো চেঞ্জ পাই, তো তাহলে বুঝলাম আলফা। যদি পেপার দিয়ে কোনো চেঞ্জ না পাই, তো তার মানে বেটা না হলে গামা কিছু একটা হবে। এরপরে পেপার সরাই কি দিলাম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম দিয়ে যদি কোনো চেঞ্জ পাই, এর মানে কি বেটা আছে। আর অ্যালুমিনিয়াম দিয়ে যদি কোনো চেঞ্জ না পাই, এর মানে কি বেটার থেকেও বেশি পেনিট্রেটিং কোনো রেডিয়েশন মানে গামা আছে। এরপরে লেড শিট দিয়ে দিয়ে ওরকম গামা টেস্টিং করা হয়। বুঝতে পারছো? তো তোমরা যে কাজটা করবা, এই যে অ্যাক্টিভিটিটা আছে, এটা পেজ নাম্বার কত, পেজ নাম্বার 226। পেজ নাম্বার 226 টা বাসায় রিডিং করবা, সবাই লিখে রাখো। পেজ নাম্বার 226 টা ফার্স্ট অফ অল বাসায় রিডিং করবা। হ্যাঁ, পেজ নাম্বার 226 টা রিডিং করবো ফার্স্ট অফ অল এই অ্যাক্টিভিটিটা, এন্ড এই টেবিলটা সবাই মাস্ট লিখে আনবা। আলফা, বেটা, গামা, আয়নাইজিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার, রেঞ্জ এন্ড
রেডিয়েশন স্টপড বাই হোয়াট। তো এই জিনিসগুলো করবা। এন্ড আরেকটা যে কোয়েশ্চেন ছিল কি, যে গামা তার কোনো চার্জও নাই, ম্যাসও নাই, তাইলে পরেও সে কিভাবে আয়নাইজেশন কজ করাইতে পারে। ওকে, নেক্সট ক্লাস কবে? পরশুদিন? কিসের বন্ধ দিছে? আজকে তো মানডে, পরে তাহলে পরশুদিন তো ওয়েডনেসডে না? ওয়েডনেসডে তে তো তোমাদের ইয়ে করানোর কথা, কি বলে, সলিউশন করানোর কথা টেস্টে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আজকে রাতে জানাইতেছি। ওকে আমাদের কি ফোটন মনসের সাথে কোনো ইন্টারঅ্যাকশন করে? কাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে? এটার জন্য কি আমাদের রেডিয়েশনটা রেডিয়েশনটা ওরকম আমাদের অন্য রিজন আছে, ওগুলো বলবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে বলবো। আচ্ছা, তো সবাই লিখে রাখছো পেজ নাম্বার 226 রিডিং পড়া এন্ড কি বলে ওই কোশ্চেনটা, যে গামার কোনো চার্জ নাই, ম্যাস নাই, তাইলে পরে কেমনে আয়নাইজেশন কজ করায়। ওকে, সো এই জিনিসগুলো হলো তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক। এন্ড তোমাদেরকে প্রিভিয়াস ব্যাচের লেকচার ভিডিও দিয়ে রাখবো, এই চ্যাপ্টারটা রিভিউ করবা। ওকে, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আজকের ক্লাস অনেক ছোট।